জ্ঞান, এই টপিকটা নিয়ে আমি গত প্রায় 7-8 বছর ধরে আমি চিন্তা করছি এবং এই টপিকের উপরে আমি পড়াতে গেছিলাম জাপানে। প্রথম আমাকে সুযোগ দেওয়া হয় জাপানে একটা বড় ইউনিভার্সিটিতে, কিয়োটোতে। আমার এক বন্ধু, সে ডিন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ দোশিসা ইউনিভার্সিটি। সে বললো, সমর, তুমি তো এইসব নানা বিষয়ের যে কী করে সংমিশ্রণ হয় সেসব নিয়ে কথাবার্তা বলো, তা সেটা নিয়ে কি একটা কোর্স ডেভেলপ করতে পারবে? তখন আমি ভাবলাম, এটা যেমন শুনতে ভালো লাগে, এটাকে বাস্তবায়িত করা ঠিক ততখানি ডিফিকাল্ট। তা আমি বললাম, ঠিক আছে, আমি একটা চেষ্টা করব। তা এটা হচ্ছে সেই চেষ্টাটা ওখান থেকেই শুরু, অ্যাবাউট 7-8 ইয়ার্স এগো। তারপরে আমি ইউএসএতে আমার এই আইডিয়াটাকে চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটিতে এটাকে প্রপাগেট করতে। এখন আমার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, আমি যেটা বলি অনেকে একটু শোনার চেষ্টা করে এবং তারপরে কারণ সবাই ছুটছে। যেটা একটা জিনিস সব জায়গাতেই ট্রু, যে যেটা চলছে সেটাকে চলতে দাও, নতুন জিনিসকে নিয়ে আসতে গেলে অলওয়েজ সাম স্ট্রাগল। আমার চিন্তা হচ্ছে যে নতুন জিনিসকে আনতে হবে। তা নতুন জিনিস এটা আনার পেছনে খানিকটা কারণ হচ্ছে ওই আমার ফ্রেন্ড যে আমাকে বলেছিল যে তুমি একটা কোর্স স্টার্ট করো। তার আগে একটা কনফারেন্স হয়েছিল জাপানে, সেই কনফারেন্সটার নাম ছিল ইনক্লুসিভনেস ইন ইনোভেশন। আমরা যারা বিজ্ঞানী, নানা রকমের আমাদের চিন্তা আছে, নানা রকমের চিন্তার প্রকাশ হিসাবে নানা জিনিস আমরা বের করি, ডিসকভার করি। যখন ডিসকভার করি তখন মূল প্রশ্ন একটা সবসময় থেকে যায়, এই ডিসকভারিটা কাদেরকে হেল্প করছে? এটা কি যদি ইউএসএতে ডিসকভার্ড হয় তাহলে কি শুধু ইউএসএর লোকদের বা অ্যাডভান্স কান্ট্রির লোকদের কে হেল্প করছে, নাকি সারা পৃথিবীর লোককে হেল্প করছে? সো ইনক্লুসিভনেস যে কথাটা, সেই কথাটা এসেছিল ওই কনফারেন্সে ফ্রম সাম সোশ্যালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট। সোসাইটির নানা স্ট্র্যাটার যে লোকেরা রয়েছে, তাদের যে নিডস, সেই নিডসগুলোকে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছি কিনা, যাতে করে এই ডিসপ্যারিটিটা অ্যামং হিউম্যান বিংস সেটাকে ক্রমশ কম করা যায়। এটা একটা আমার মনে হয় হিউম্যানিটির খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তা সেই ইনক্লুসিভনেস ইন ইনোভেশন থেকে আমার থিঙ্কিং শুরু। সেই কনফারেন্সে আমি একটা লেকচার দিই, তারপরে আস্তে আস্তে আমার চিন্তা শুরু হয় যে এটাকে তো রিসার্চ হচ্ছে একটা জিনিস আর টিচিং হচ্ছে আর একটা জিনিস। মানে রিসার্চের সময়তে আমরা যে সমস্ত কোয়েশ্চেন আমাদের মাথায় আসে, যখন সেগুলো আমরা পড়াতে যাই তখন কিন্তু সেই কোয়েশ্চেনগুলোর সম্বন্ধে অনেক বেশি ডিপার আন্ডারস্ট্যান্ডিং আসে। এটা হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা। যখনই আমি কোনো জিনিস জানতে চাই তখন আমি একটা ক্লাসে পড়াতে যাই। সুতরাং ছাত্রছাত্রীরা, যেমন তোমরাও কিন্তু আমার শিক্ষক, কারণ তোমরা যেটা আমাকে জিজ্ঞাসা করবে, তোমরা জিজ্ঞাসা করার পরে নট নেসেসারিলি আমি সবসময় দিয়ে সঠিক অ্যান্সার দিতে পারবো। হয়তো আমি অ্যান্সার দিতে পারলাম না, কিন্তু আমি যখন রাতে ঘুমোতে যাব তখন কিন্তু আমি জেগে আছি, কারণ আমি কোয়েশ্চেনটা আমাকে যেটা বলা হয়েছিল সেটাকে কিন্তু আমি একদম ভালো অ্যান্সার দিতে পারিনি। আমি তখন চিন্তা শুরু করলাম যে এই ইনক্লুসিভ নলেজ, এই কোর্স, এটাকে একটা কোর্স হিসাবে আনা যায় কিনা। ইনক্লুসিভ নলেজের এবারে একটু ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা হলো এই যে এখানে ইনক্লুসিভ নলেজ বলতে বোঝাচ্ছি হচ্ছে যে আমরা যারা, ধরো ছাত্রছাত্রীরা, কেউ ফিজিক্সে ইন্টারেস্ট, কারো কেমিস্ট্রিতে ইন্টারেস্ট, কারো বায়োলজিতে ইন্টারেস্ট, ওকে, এই সব ডিসিপ্লিনগুলোকে আমরা একটা বক্সের মধ্যে রাখতে পারি, যে বক্সটাকে বলা যেতে পারে ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বক্স। আর একটা বক্স, যেমন ধরো সোশিওলজি, ফিলসফি, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো আর একটা বক্সের মধ্যে রয়েছে। সেই বক্সটাকে আমি বলতে পারি সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। জেনারেলি স্পিকিং আমরা সবাই খুব কমফর্টেবল টু স্টে ইন আওয়ার ওন লিটল বক্স। যে ফিলসফি পড়ছে সে ফিলসফির বক্সে খুব কমফর্টেবল, যে ফিজিক্স পড়ছে সে ফিজিক্সের বক্সে কমফর্টেবল। সুতরাং প্রত্যেকে কিন্তু আইসোলেটেড এন্টিটি হিসাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সোসাইটি যখন আমি কথা বলি, সেটা তো শুধু আইসোলেটেড পার্সন নয়, সবাই মিলেই তো একটা সোসাইটি। সুতরাং কেন এত ডিসকানেক্ট?
অ্যামং ডিফারেন্ট সাবজেক্টস। সত্যিই কি তারা একে অপরের থেকে টোটালি ডিসজয়েন্টেড? আমার থিঙ্কিং হচ্ছে নো, দে আর নট। ইট ইজ জাস্ট হাউ উই থিঙ্ক। আমরা অনেক সময়তেই দুই বন্ধু মিলে কথা বলছি, একজন ফিজিক্সের আর একজন হয়তো ইকোনমিক্সের, একজন কেমিস্ট্রি আর একজন হয়তো ইভেন সায়েন্সের মধ্যে আর একজন হয়তো ফিজিক্স। যখন কথা বলছি কিছুক্ষণের মধ্যে দেখছি কথাটা আর এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? কারণ আমরা দুজনেই কিন্তু একই বিষয় বলছি, কিন্তু আমরা যে শব্দগুলো ইউজ করছি শব্দগুলো কানে শোনাচ্ছে একদম অন্য জগতের শব্দ। সুতরাং এইভাবেই কিন্তু আস্তে আস্তে ডিসজয়েন্টনেস বা ডিসকানেক্টগুলো শুরু হয়, ডিফারেন্সগুলো শুরু হয়। তারপরে যেটা হয় তারই একটা এক্সট্রিম এক্সপোজিশন হচ্ছে আইসোলেশন। যে আমি আমার বক্সে থাকলাম, এ ওর বক্সে থাকলো, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু তাদের তো সোসাইটি এগোবে না। সুতরাং আমার যেটা চিন্তা যে এই কোর্সে আমার একই ক্লাসে বসে থাকবে সমস্ত সাবজেক্টের স্টুডেন্ট, ফিজিক্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি স্টুডেন্ট, বায়োলজি স্টুডেন্ট, এরা ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আবার সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সাইকোলজি, সোশিওলজি অথবা ইকোনমিক্স, সব সাবজেক্টের স্টুডেন্টরা আসবে। তারা একভাবে একই লেকচার, প্রফেসরের এই কেসে আমার লেকচার শুনবে, আমি যখন তাদেরকে পরীক্ষা দেব তারা একই পরীক্ষা দেবে। সুতরাং এটা একটা বেশ শক্ত ব্যাপার। প্রধান যে রেসিপি, সে প্রধান রেসিপিটা হলো হচ্ছে যে একটা কমন ট্যাক্সোনমি, কমন ওয়ে অফ এক্সপ্রেসিং ওয়ার্ডস, এটাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে। তো সেটাই ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে এই কোর্সটা যখন আমি প্রথমে শুরু করলাম, একটা গ্রুপ অফ স্টুডেন্টস বলা শুরু করলো যে দিস ইজ টু সিম্পল। কারণ যখন আমি ম্যাথমেটিক্স দেখাচ্ছি ওদের কাছে মনে হচ্ছে, ফিজিক্সের ছেলেদের কাছে মনে হচ্ছে এগুলো খুব সিম্পল ম্যাথমেটিক্স। আবার ওইদিকে সোশিওলজি স্টুডেন্টদের কাছে মনে হচ্ছে এটা দুর্বোধ্য বিষয়, কারণ এত কমপ্লেক্স ম্যাথমেটিক্স। আমি বললাম যে ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি তোমাদের কথাবার্তা, তোমরা জাস্ট আমার সঙ্গে থাকো, অল আই নিড ইজ ইউর ইন্টারেস্ট, দ্যাট ইজ অল। তারপরে দেখা যাক এটা আস্তে আস্তে এগোনো যায় কিনা। কারণ আমি মনে করি যে প্রথমে আমাদের কি দায়িত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে একটা প্রবলেমকে সলভ করা। প্রবলেমটা আসবে কোত্থেকে? প্রবলেমটা আসবে হচ্ছে সোসাইটাল নিডস থেকে, যে আমার সোসাইটির কি দরকার, তার জন্যই কিন্তু আমি আমার ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের লোকরা তার জন্য একটা সলিউশন দেবে। সো যারা সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যাদের বিশেষ ইন্টারেস্ট, তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের এই প্রবলেমগুলোকে বলতে পারে যে আমার এই সোসাইটিটাকে আরও এনরিচ করার জন্য দরকার হেলথ কেয়ারের আরও ইনোভেশন, আরও চিপ ওয়েতে হেলথ কেয়ার এগোতে হবে। তখন এই ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যারা লোকেরা, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, অল কাইন্ডস অফ পিপল, they will think very deeply about those problems which are relevant to social science and engineering, that are defined by their friends in the social science and engineering area. তখন এরা যে সলিউশনটা ডেভেলপ করবে সেটা কিন্তু ডিরেক্টলি হেল্প করবে টু অ্যাডভান্স সোসাইটি। এটা হচ্ছে সাম কাইন্ড অফ এ পুশ পুল সিস্টেম। তো যারা মেকানিক্সে যাদের ইন্টারেস্ট, আমি আবার ছাত্রদের দিকে তাকিয়ে বলছি, পার্টিকুলারলি দোজ স্টুডেন্টস যারা হচ্ছে সায়েন্সে অনেক বেশি ইন্টারেস্ট, তোমরা অনেকেই নিশ্চয়ই শিখেছ নানা রকমের লেভার। তো সেখানে পুশ পুল সিস্টেম, একটা পুশ করছে আর একটা পুল করছে। তাই সোশ্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা হারমোনি, সেটা আসবে কিন্তু থ্রু এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দিস পুশ পুল সিস্টেম। যে তোমরা খানিকটা বুঝতে পেরেছো নাও যে একটা ব্লক হচ্ছে ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর একটা সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই দুটোর মধ্যে একটা যে ব্যালেন্স, কীভাবে একজন একজনকে হেল্প করছে, নট দ্যাট দে আর ডিসকানেক্টেড। তো এটা তো বললাম। হোয়াট অ্যাবাউট হিউম্যানিটিস? আমি কিন্তু হিউম্যানিটিস কথাটা বলিনি। হিউম্যানিটিস অ্যান্ড আর্টস, দ্যাট প্লেজ এ হিউজ রোল ইন সোসাইটাল ডেভেলপমেন্ট। 1930 সালে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের বিষয়বস্তু ছিল এই ডিসপ্যারিটির ওপরে, এবং সেখানে একজন বিজ্ঞানী
এই ধরনের ব্যাপার নিয়ে খুব ডিপ আলোচনা করেন যে আইনস্টাইন অ্যান্ড টেগোর যখন 1930 সালে ওনারা মিট করেন, আইনস্টাইন অ্যান্ড টেগোর দুজন এসছেন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশন থেকে। আইনস্টাইন হচ্ছে ফিজিক্যাল অবজেক্ট সেন্ট্রিক, উনি ডিসকানেক্টেড উইথ হিউম্যান, আর টেগোর হচ্ছে হিউম্যান সেন্ট্রিক। আমার ভাষায় আইনস্টাইনের বাউন্ডারিটা হচ্ছে খুব রিজিড বাউন্ডারি। আমি যদি হাত দিয়ে দেখাই যে এইটুকুনি হচ্ছে আইনস্টাইনের বাউন্ডারি, যদিও আমার ওই দৃষ্টতা কখনোই থাকা উচিত নয় আইনস্টাইনকে কোনোভাবে বাউন্ড করার, জাস্ট ফর দ্য সেক অফ ডিসকাশনস আই এম সেইং যে আইনস্টাইনের বাউন্ডারি এইরকম হয়। টেগোরের বাউন্ডারিটা ছিল কিন্তু অসাধারণ। উনি যদিও হিউম্যান সেন্ট্রিক, কিন্তু উনি কিন্তু এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকেও টাচ করতে পারতেন, যেটা আইনস্টাইন পারেনি। তো যখন এই দুজন একসঙ্গে বসে এত দুই জায়ান্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড অফ অল এজেস, তারা যখন কথা বলছে, সেই কথাবার্তাগুলো যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, আমাদের গায়ে প্রতি মোমেন্টে মানে আমাদের গুসবাম্প হবে যে এনারা কি ধরনের কথাবার্তা বলছেন। আইনস্টাইন বোঝার চেষ্টা করছেন যে হিউম্যান সেন্ট্রিক ওয়ার্ল্ডটা তাহলে কি। আবার রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের কাছে বোঝার চেষ্টা করছেন, যদিও উনি যথেষ্ট জানেন অ্যাবাউট ফিজিক্যাল ওয়ার্ল্ড, বাট নট টু দ্য এক্সটেন্ট দ্যাট আইনস্টাইন নোজ। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করছেন আইনস্টাইনের কাছ থেকে শোনার যে উনি কি বলছেন। অ্যান্ড দ্যাট এক্সচেঞ্জ ওয়াজ enormous. At the end of discussions, আইনস্টাইন আর টেগোরের মধ্যে যখন ডিসকাশন হলো, তখন আইনস্টাইন নিজেকে ক্লেম করছে যে সে অনেক বেশি রিলিজিয়াস হয়ে গেছে দ্যান বিফোর, অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর সে তার ওয়ার্ল্ডেই আছে। মানে এটা বলতে হয়তো বোঝাচ্ছেন যে আইনস্টাইন কুড সেন্স দ্য পালস অফ হিউম্যান থ্রু রবীন্দ্রনাথ ঠাকুর, যে এত সুন্দর করে উনি সব কিছু কনভে করতে পারে। তা সেটাই আমি এবার ইনক্লুসিভ নলেজের একটু ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, যে একটা ব্লক বা একটা বক্স হচ্ছে ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যার মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অল ডিসিপ্লিনস অফ ইঞ্জিনিয়ারিং। আর একটা বক্স হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে আছে হচ্ছে সোশিওলজি, ইকোনমিক্স, অল কাইন্ডস অফ ফিলসফি, অল অফ দিস। দেন দেয়ার ইজ অ্যানাদার ওয়ান হুইচ ইজ হিউম্যানিটিজ। তাদের একটা বিরাট রোল আছে। এই তিনটে জিনিসকে কি করে একসঙ্গে আনা যায়, এটাই কিন্তু হচ্ছে এই ইনক্লুসিভ নলেজের মেইন চ্যালেঞ্জ এবং মেইন বিষয়বস্তু। আমি যখন আমার কোর্স ডেভেলপ করছি, তখন কিন্তু এটা খুব বড় রকমের আমার কাছে একটা চ্যালেঞ্জ, যে কী করে আমি আমার লেকচার 1, লেকচার 2, লেকচার 3 কীভাবে আমি ডেভেলপ করব, যাতে করে কিন্তু এই তিনটে ডিসিপ্লিন, তিনটে বক্সকে কিন্তু আমি সবসময় দেখাচ্ছি একের সঙ্গে একের সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাকে কী করে খুব ন্যাচারাল ওয়েতে এক্সপ্লেইন করো, নট আর্টিফিশিয়াল ওয়েতে। তা সেটা করতে গিয়ে আমি দেখছি যে খুব বড় বড় চ্যালেঞ্জ। যত পড়াচ্ছি তত আমার নিজের মধ্যেই অনেক কোয়েশ্চেন আসছে, অনেক সন্দেহ আসছে। তো সেটা তো হবেই, তার জন্যই তো আমাদের জীবনটা এত বেশি আনন্দের, যে কারণে আমি নিজেকে মনে করি যে আমার এখন 72-এর উপরে বয়স হয়ে গেছে, বাট আমি মেন্টালি খুব ইয়াং। আমি সকাল 7টার সময়তে উঠেই যখন কাজ করতে শুরু করে রাত 9টা, 9:30 পর্যন্ত আমার কোনো স্টপ নেই। কিন্তু তারপরে আমার এনার্জি শেষ। কিন্তু আবার এই এত এনার্জি আসে কোত্থেকে? আবার আমার যে এনার্জিটা বললাম, আমি আরও লোকদের দেখতে পেয়েছি। এটা বলবো, আমি খুব ফরচুনেট কিছু নোবেল লরিয়েটের সঙ্গে ডিরেক্টলি একসঙ্গে কাজ করা। যখন আমি প্রিন্সটনে ছিলাম, প্রিন্সটন ইউনিভার্সিটি, তোমরা অনেকেই হয়তো জানবে যে এটা একটা সামিট অফ একাডেমিক ইনস্টিটিউশনস। সেখানে অনেক নোবেল প্রাইজ উইনার্স। ইট জাস্ট সো হ্যাপেন, আমি যখন কাজ করছি, আমার পাশে যে কাজ করছে রাসেল হালস, আমরা একসঙ্গে কাজ করছি। সে তখন ভেরি ইয়াং। আমি তখন আমার বয়স ইন 30s, হি ওয়াজ অলসো অফ সিমিলার এজ। তাকে দেখতাম যে সে কীভাবে কাজ করে। একটি মানুষ যে একেবারে স্থির। প্রিন্সটনে
যেটা আমি সবসময় লক্ষ্য করতাম, বেশিরভাগ লোকই হচ্ছে প্রচণ্ড কথা বলে, তারা পণ্ডিত, নট দ্যাট যে আমি তাদের পাণ্ডিত্য নিয়ে কোনো কথা বলছি, কিন্তু তাদের মধ্যে আর একটা আছে যে বিটিং ড্রামস, যে জোরে কথাবার্তা বলা। আর ঠিক তার উল্টো ছিল এই প্রিন্সটন ইউনিভার্সিটিতে এই রাসেল হালস, যে একদম স্থির, সে কথাও বলে না, কাজ করে যাচ্ছে, অল্প বয়স, শুধু কাজ আর কাজ। আমি তাকে আমার পাশাপাশি সে বসে, তারপরে যখন দেখতে পেলাম নোবেল প্রাইজ অ্যানাউন্সড হলো সামটাইম ইন 1992 অরসো, বাইনারি পালসারের ওপরে রাসেল হালস নোবেল প্রাইজ পেল। তো তখন আমার খুব আনন্দ হলো যে এই একটি মানুষ যাকে আমি এত কাছ থেকে দেখতে পেয়েছি, তার জীবনকে দর্শন করতে পেরেছি। তা যেটা এখানে বলার একটা উদ্দেশ্য যে যত মানুষের আর কি আনন্দ ভেতরে আসে, তত মানুষ হয়তো একটু স্থির ভাব আসে, এবং সে অনেক দিন ধরে সে লাইফটাকে এনজয় করতে। গল্পর ছলে আমি অনেক কিছু বললাম অ্যাবাউট ইনক্লুসিভ নলেজ। এবার কয়েকটা আমি এক্সাম্পল দেব। এক্সাম্পলটা দেওয়ার আগে ছাত্রদের জন্য আমি একটা রেফারেন্স দিচ্ছি, একটা বইটা লেখা হচ্ছে একজন নাম করা ফিজিসিস্ট, তাকেও আমি খুব পার্সোনালি কাছ থেকে দেখেছি প্রিন্সটনে। তার নাম হচ্ছে ফ্রিম্যান ডাইসন। ফ্রিম্যান ডাইসনের বইটার নাম হলো দ্য সান, দ্য জিনোম, দ্য ইন্টারনেট। উনি 1999-এ এই বইটা পাবলিশ করেন। খুব ইন্টারেস্টিং বই। বইটা পড়লে মানে যখন তুমি কেউ পড়তে বসবে, ও বইটা শেষ না করা পর্যন্ত আর অন্য কোনো কিছু করতে ইচ্ছা করবে না, এত সুন্দর বই। কেন উনি এই তিনটে জিনিসকে চুজ করেছিলেন অ্যাজ দ্য কাভার অফ হিজ বুক, সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। দ্য সান, দ্য জিনোম, দ্য ইন্টারনেট। দ্য সান, সূর্য হচ্ছে একটা শক্তির একটা প্রকাশ, রাইট? উনি সানটাকে ইউজ করেছেন অ্যাজ এ রিপ্রেজেন্টেশন অফ এনার্জি। এখনো নাও টুডে এনার্জি প্রবলেম ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স হচ্ছে ইজ এ বিগ প্রবলেম। ওকে, এটা হচ্ছে ফ্রম ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্রম সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইটস এ হিউজ ডিম্যান্ড। যদি আমি এই এনার্জি রিলেটেড প্রবলেম নিয়ে আমার কোনো বন্ধু যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে তার সঙ্গে কথা বলতে শুরু করে, আমরা দেখবো যে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ they will know or they know very well যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একটা সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনার্জি ইজ ওয়ান অফ দ্য ভেরি বেসিক নিডস অফ এভরি হিউম্যান বিং। আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি দরকার। How cheap that electricity can be, how quickly you can have a distributable energy all over the world. তো সেই সব দিক থেকে ভাবলে এনার্জি হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি বেসিক প্রবলেমস, যেটা ফ্রিম্যান ডাইসনের ওই বইতে তিনি ধরেছেন। তারপরে পয়েন্টটা বলছেন জিনোম থেকে তার সঙ্গে কানেক্টেড হচ্ছে হেলথ কেয়ার। আমি ওনার বইটাকে ইন্টারপ্রিট করি আমার ল্যাঙ্গুয়েজে হচ্ছে হেলথ কেয়ার। একটা হচ্ছে এনার্জি প্রবলেম, সান হচ্ছে এনার্জি প্রবলেম, জিনোম হচ্ছে হেলথ কেয়ার প্রবলেম। হেলথ কেয়ারে নানা রকমের চ্যালেঞ্জ প্রবলেমস আছে ফর ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র লোকেদের জন্য যারা করতে চায়। সুতরাং যারা সেসব স্টুডেন্ট, তোমরা ভাবছো যে আমি বড় হয়ে কী করবো, এগুলো হচ্ছে এক একটা করে পিলার। ওকে, সো হেলথ কেয়ার ইজ অ্যানাদার বিগ পিলার, যেটা ইন্টারসেক্ট করে মাল্টিপল ডিসিপ্লিনকে। আর একটা বড় পিলার হচ্ছে ইন্টারনেট। তোমরা সবাই আজকের জগতের যারা ছাত্রছাত্রীরা, আজকের জগতে আমরা প্রত্যেকেই ইন্টারনেটকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। এটার আর একটা ওয়ে অফ ট্রান্সলেটিং দ্য ওয়ার্ড অ্যাজ এ মোর কমন ওয়ার্ড। ইন্টারনেট আজকে রয়েছে, কালকে হয়তো অন্য একটা ওয়ার্ড নেবে, কিন্তু যে ওয়ার্ডটা আমার কাছে মনে হয় মোর ইন্টারেস্টিং সেটা হচ্ছে কমিউনিকেশনসে ইন্টারনেট প্লেজ এ হিউজ রোল ইন কমিউনিকেশনস। সো আজকে একজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেশনের জন্য দরকার হচ্ছে খুব স্পিডি ওয়েতে ইনফরমেশন কী করে যায়, একটা এন্ড থেকে আর একটা এন্ডে কী করে আমি খুব তাড়াতাড়ি ইনফরমেশন পাস করতে পারবো। সুতরাং যারা ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে তারা একভাবে প্রবলেমটাকে সলভ করবে, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের লোকেরা তারা সেটাকে ডিফাইন করবে। সুতরাং দুজন যখন দুজনকে ঠেলাঠেলি করবে তখন যে সলিউশনটা আসবে সেই সলিউশনটা কিন্তু হবে মোস্ট মিনিংফুল, মোস্ট অ্যাট্রাক্টিভ, most valuable for the society. So all I'm trying to say here
দেখবে তোমরা যদি জাস্ট এই তিনটে পিলারকে চিন্তা করো তাহলে দেখতে পারবে যে এই কানেকশন অ্যামাং ডিফারেন্ট ওয়ার্ডস যেখানে আমরা অ্যাপারেন্টলি ডিসজয়েন্টেড হয়ে থাকি। অনেকেই তোমরা যারা আজকের দিনে পড়াশুনো করছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবসময় এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এখনকার যুগের, যেটা ফ্রেঞ্চ ভাষা বলে মো দু জুর, আজকের দিনের কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, সত্যি কথাই তাই। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটু ডিপার ওয়েতে ভাবতে হবে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে আমার সোসাইটির দরকার, কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব। সো এই চিন্তাগুলো, এই সোশ্যাল সায়েন্সের লোকেরা এই সব প্রশ্নগুলো করতে থাকবে, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লোকেরা উত্তর দিতে থাকবে। তো এই যদি ঠিক মতোভাবে এই সিঙ্ক্রোনাইজেশনটা হয় তাহলে দেখা যাবে যে সলিউশনটা আসছে সেই সলিউশনটা হবে অনেকটা গ্র্যান্ড সলিউশন, নট জাস্ট এ সলিউশন। ইটস লাইক আমি আমার ভাষায় বলবো অনসাম্বল সলিউশন, একটা জিনিসকে সামগ্রিকভাবে দেখা। আর একটা জিনিস মনে হয় তোমাদের মাথায় আমি একটু এমবেড করতে চাই, আমাদের দরকার হচ্ছে কতগুলো মাপকাঠি দরকার, যেটা আমাদের সায়েন্সের ভাষায় বলি মেট্রিক্স। ওকে, যদি যেমন আমাকে কেউ যদি বলে এটা হচ্ছে 10 ফুট আর এটা হচ্ছে 6 ফুট, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো 10 ফুটটা হচ্ছে অনেক লম্বা 6 ফুটের চাইতে। ওকে, কিন্তু যদি আমরা শুধু বলি একটা বড় একটা ছোট, আমার মাথায় কিছুই ঢুকবে না। এই নাম্বারটা এসে গেলেই দুজনের মধ্যে যে তর্কের যে ডিফারেন্স সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। তা সেটা আমাদের দরকার যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যারা ওই ডোমেইনে যারা কথাবার্তা বলে তারা কিন্তু ভেরি গুড ইন ডেভেলপিং স্টোরিজ, আর ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যারা তারা ভেরি গুড ইন ডেভেলপিং ম্যাথমেটিক্যাল টুলস, ডেসক্রাইবিং এভরিথিং ইন টার্মস অফ কোয়ান্টিটিভ ল্যাঙ্গুয়েজ। এই দুটোকে যখন আমরা হারমোনাইজ করতে পারবো এবং দুজনেই যখন নাম্বার দিয়ে কথাবার্তা বলতে থাকবে, তখন কিন্তু দেখা যাবে যে প্রবলেমটা সলভ করছে তারা দুজনে কিন্তু কোলাবোরেট করে সলভ করছে। তা এখানে যেটা আমি আর একটা ওয়ার্ড তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে ইনজেক্ট করছি, কোলাবোরেশন অ্যাক্রস ডিসিপ্লিনস, কোলাবোরেশন ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাডভান্স সোসাইটি। আমার নিজের জীবনে আমি যদি একটা পদার্থবিদ, কিন্তু আমি লাস্ট প্রায় 10-15 বছর আমি ইকোনমিক্স প্রবলেম নিয়ে কাজ করছি। এবং কাজ করার সময় তো আমি আমাদের কাছে একটা ইউনিভার্সিটিতে একজন খুব নামকরা ইকোনমিক্সের প্রফেসর, তাকে আমি ফোন করে আমি বললাম যে এই দেখো আমার কতগুলো আইডিয়া আছে, এগুলো তোমার সঙ্গে একটা আলোচনা করতে চাই। তা বললো ঠিক আছে। তা যেটা হলো যে ওর সঙ্গে আমার যখন কথাবার্তা হচ্ছে তখন ওই একটা কমন ট্যাক্সনমি আনাটা খুব দরকার, দুজনেই যাতে একইভাবে কথাবার্তা বলতে পারে। অ্যাট দি এন্ড প্রথম দিকে একটু ডিসকানেক্ট থাকবেই, কারণ প্রথম 15-20 মিনিট আমি বলি যে কোনো জিনিসের ওয়ার্ম আপ ফেজ, একটা হচ্ছে ওয়ার্ম আপ ফেজ, তারপর হচ্ছে রানিং ফেজ। তো ওয়ার্ম আপ ফেজটা হচ্ছে you are trying to just establish your own coordinate. Okay, so once you have established your own coordinate and then joint coordinate, meaning দুজনের এক্সচেঞ্জ, তখন কিন্তু দুজনেই একসঙ্গে দৌড়চ্ছ। তা যেটা হলো আমাদের দুজনের, আমরা প্রথমে একটু ডিসজয়েন্টেড ছিলাম, কিন্তু আমাদের দুজনেরই ধৈর্য আছে এনাফ টু লার্ন ফ্রম ইচ আদার, ইন্টারেস্ট আছে এনাফ টু লার্ন ফ্রম ইচ আদার and be respectful. This is another important thing. Always one has to be respectful to other. কোনো সাবজেক্টই ছোট নয়, প্রতিটি সাবজেক্টই ইকুয়ালি ইন্টারেস্টিং। সবার কাছে সবার কিন্তু শিক্ষার অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটাকে ট্যাপ না করতে পারলে আই এম দ্য বিগেস্ট লুজার। আমি অ্যাট দি এন্ড লুজ করলাম। আমি যত বড় হচ্ছি তত দেখছি যে রবীন্দ্রনাথের কবিতা আমি ছোটবেলায় যা পড়েছিলাম, এখন যখন পড়ি আমার চোখ দিয়ে জল পড়ে, আমার গায়ে গুসবাম্প হয়। কেন? আগে ছোটবেলায় যখন পড়তাম তখন আমি বুঝতাম না, এখন মনে হয় একটু একটু করে হৃদয়ে ঢোকে, এবং যখন হৃদয়ে ঢোকে তখন কি হয়, চোখ দিয়ে জল পড়ে, গায়ে গুসবাম্প হয়। তার মানে কি? তার মানে হচ্ছে আসল আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আসছে, হয়তো, আমি বলবো না যে এসেছে,
আমি বলবো হয়তো আসছে। তা সেটাই যে একটা জিনিস হচ্ছে বিং রেসপেক্টফুল অ্যান্ড এক্সপ্রেসিং ইন্টারেস্ট, দিস ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, যেটা এই ইনক্লুসিভ নলেজ ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। এটা হয়তো আমার এই জীবনের লাস্ট ফেজে নেক্সট 5 to 6 ইয়ার্স হয়তো আমি এটা নিয়েই পড়াবো, এটা নিয়ে আমি চিন্তা করব। অনেকে আমাকে পুশ করছে টু রাইট এ বুক, একটা বই লিখতে, কিন্তু বই লিখতে আমার একটু আমি এখন একটা ফিজিক্সের একটা বই লিখছি, সেইটা বেরোবে এই নেক্সট ইয়ারের কোনো একটা সময়তে। কিন্তু এই বিষয়টা খুব জটিল বিষয় এবং আমি একটু ভয়ও পাই যে আমি কোনো বিরাট গণ্ডগোল করে ফেলছি না তো। এই যে নিজের ভেতরে একটা সবসময়তে একটা প্রশ্ন যে আমার দিক থেকে কোথায় গণ্ডগোল হয়েছে, কারণ পড়ালেই হবে না, এটা যেন মিনিংফুল হয়, যাতে করে এই এডুকেশনটা যেসব স্টুডেন্টরা নেবে এই কোর্সটা তাদের যেন হেল্প করে। যেটা বলার চেষ্টা করছি যে হয়তো আরও কয়েক বছর পরে আমি হয়তো এটার উপরে ওটাই হয়তো আমার জীবনের শেষ বই হবে। আর একটা পয়েন্ট মনে হয় আমার একটু তোমাদের মাথার মধ্যে ঢোকানোর দরকার, যে এভলিউশন অফ দ্য সোসাইটি। আমরা কোথার থেকে শুরু করেছিলাম, আজকে কোথায় এসছি, কোথায় যাচ্ছি। এবার একটু স্ট্রাকচার ওয়েতে হয়তো 3টে সেন্টেন্স আমি বলার চেষ্টা করব। যে আমরা যদি দেখি যে প্রি হিস্টোরিক এরা থেকে মোর দ্যান মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স এগো, যেটাকে হয়তো সময়ের দিক থেকে যদি ধরে নেওয়া যায় যে প্যালিওলিথিক এজ থেকে, যে 2.5 মিলিয়ন ইয়ার্স এগো, সেই সময় থেকে কিভাবে নেচারে নানা রকমের পরিবর্তন হয়েছে। তখনও কিন্তু গ্লেসিয়ার্স মুভ করছে, নানা রকমের, মানে এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। হাউ হিউম্যান, সেই সময়ের হিউম্যান অ্যাডাপ্টেড টু দ্য নেচার। তার মানে ওই সময়তে যে সোসাইটি যে সমস্তগুলো রিকোয়ারমেন্ট পোজ করছে, ওই যুগের হিউম্যান তখন কিন্তু থিঙ্ক করছে আস্তে আস্তে, যে নানা রকমের এভলিউশন হয়েছে। তো প্যালিওলিথিক এজ, তারপরে আসলো নিওলিথিক এজ, তারপরে আসলো হচ্ছে স্টোন এজ, প্রস্তর যুগ, তারপরে আসলো একটা মেটেরিয়াল সায়েন্সের একটা, যেটা আজকের যুগে আমরা বলি মেটেরিয়াল সায়েন্স। আমরা অনেক রিফাইন্ড ওয়ার্ডস আমরা ইউজ করি এখন। তা মেটেরিয়াল সায়েন্সটা হচ্ছে আমার খুব প্রাণের সাবজেক্ট। কোন বিষয়টা মনে হয় একটা সামগ্রিকভাবে পৃথিবীতে রেভলিউশন ক্রিয়েট করছে এবং করে চলবে, আমার একটাই অ্যান্সার, আই ক্যান বি রং, কিন্তু এটা হচ্ছে আমার অ্যান্সার, সেটা হচ্ছে মেটেরিয়াল সায়েন্স। যে ধরনের নতুন মেটেরিয়ালস বেরোচ্ছে সেটা আনথিঙ্কেবল, যেগুলো শুরু হয়েছিল কিন্তু ওই সেই প্রস্তর যুগ থেকে। তারপরে এসছে কপার, ব্রঞ্জ, আয়রন যুগটা একটা বিরাট যুগ ছিল, সেখানে সেই সময়তে অনেক উন্নতি হয়েছে। তারপরে এসছে হচ্ছে ইন্ডাস্ট্রি 1, ইন্ডাস্ট্রি 2, ইন্ডাস্ট্রি 3, ইন্ডাস্ট্রি 4। আমরা এখন আছি হচ্ছে ইন্ডাস্ট্রি 4। ইন্ডাস্ট্রি 1টা হচ্ছে প্রাইমারিলি কোল একটা ফসিল ফুয়েল বেসড এনার্জি, ওটার উপরে বেস করে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে এসছে গ্যাস অ্যান্ড নিউক্লিয়ার, এটার উপরে বেস করে ইন্ডাস্ট্রি 2। ইন্ডাস্ট্রি 3 হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড সাম কমিউনিকেশনস। এখন যেটা ইন্ডাস্ট্রি 4-এ আমরা রয়েছি, এখানের মেইন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় পার্ট, আর একটা হচ্ছে এই হেলথ কেয়ার, যেমন এই জিনোম রিলেটেড প্রবলেমস, এটারই একটা ট্রান্সফরমেশন। এটা চলতে থাকবে নেক্সট প্রবলি 10, 15, 20, 30 ইয়ার্স, এবং আর একটা জাম্প হয়তো পড়বে। এখনকার যুগের যারা বড় বড় বিগ জায়েন্ট মাইন্ডস, তারা কিন্তু এখন থিঙ্ক করছে অ্যাবাউট স্মার্ট ম্যাটার, স্মার্ট মেটেরিয়ালস। একটা এন্টিটি তৈরি করা যায় বাই এক্সপ্লয়েটিং হোয়াট এভার সিম্পল থিংস ইউ হ্যাভ, করে যেটা তোমার প্রোডাক্ট হলো, সেই প্রোডাক্টটা হলো কিন্তু কমপ্লিটলি নিউ। তা সেই জিনিসগুলো হচ্ছে এখনকার যুগের একটা বড় ড্রাইভার, স্মার্ট মেটেরিয়ালস, স্মার্ট ম্যাটার। তা এইটা আমি
তোমাদের মধ্যে মাথার মধ্যে একটু এমবেড করতে চাই যে এই ইনক্লুসিভ নলেজ, এবং সেটা দেখতে গেলে দরকার নানা ফিল্ডের নলেজ এবং পারমিয়েশন অফ নলেজ অ্যাক্রস ডিসিপ্লিনস। এটা খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য দরকার কোলাবোরেশন। যারা তোমরা এখনকার স্টুডেন্ট, ডোন্ট বি টু ন্যারো। It is very important to be narrow in some sense, but always take advantage of what your friend is doing. Always talk to your friends. ছোটবেলার থেকেই চেষ্টা করবে যেটা তোমরা পড়ছো সেটাকে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারো কিনা, because one picture tells 1,000 words.